আর প্লাস নিউজে। অনুষ্ঠানটি নিবেদন করছে অ্যাপোলো হসপিটাল, চেন্নাই। শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। আমরা সবাই জানি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে অশান্ত পরিবেশ রয়েছে। আজকের অনুষ্ঠানটা খুবই স্পর্শকাতর। যারা বক্তা রয়েছেন তাদের প্রত্যেকেই বলবো, প্রতিবেশীর সঙ্গে যে কোনো জায়গায়, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে প্রতিবেশীদের সঙ্গে আমাদের অদ্ভুত একটা সম্পর্ক থাকে। সে সম্পর্ক ভালোবাসার, কারণ সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে একটা ঐক্যের বাতাবরণ আছে। আবার এটাও ঠিক কথা, প্রতিবেশী মানেই মাঝে মাঝে ঠোকাঠুকিও লেগে যায়, নিতান্তই অকিঞ্চিতকর বিষয় হয়ে ওঠে খুব বড়। সুতরাং আজকের অনুষ্ঠানে আমরা কখনোই কোনো দেশ, কোনো সম্প্রদায়, কোনো ভাষাভাষী বা কোনো মানুষকে কোনোভাবে আহত করব না। কিন্তু তা সত্ত্বেও আমাদের আলোচনা করতে হচ্ছে, তার কারণ আমরা জানি সোশ্যাল মিডিয়ায় তুমুলভাবে ভাইরাল হচ্ছে কিছু ভিডিও। তাতে অনেকের মনে হচ্ছে যে কোথাও যেন ভারত বাংলাদেশের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা বিভেদ ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্ট হচ্ছে। আবার অনেকে বলছেন না, এ তো তাৎক্ষণিক, সাময়িক। সত্যি কি বাংলাদেশের যারা প্রাজ্ঞ মানুষ, যারা চিন্তাশীল মানুষ, এ প্রান্তে যারা চিন্তাশীল প্রাজ্ঞ মানুষ, তারা কিভাবে দেখছেন? এসব নিয়েই আজকে আমরা আলোচনা করছি। বাংলা জানতে চায় সত্যি কি কোথাও গড়পড়তা বাংলাদেশিরা আসলে ভারত বিদ্বেষী? কোথাও কি আমাদের দেশ সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাল হয়ে যাওয়া ভিডিও থেকে শুরু করে ক্রিয়াক্ষেত্রে যে মনোভাব বাংলাদেশের বিভিন্ন সময় সাধারণ মানুষ তার অভিব্যক্তি আমরা দেখেছি, তাতে কি এই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি যে আসলে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের আমাদের যারা ভাই বোনেরা রয়েছেন তারা এ দেশের প্রতি বিরূপ ধারণা পোষণ করেন? আজকে এ নিয়েই আলোচনা। বাংলা জানতে চাইতে অবশ্যই আজকে আলোচনায় আমাদের দুটি প্রশ্ন উঠে আসবে। প্রথমে আপনাদের এক নজরে দেখিয়ে দিই। প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন, সত্যি কি বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারত বিদ্বেষী? তাদের মধ্যে এদেশ সম্পর্কে কি বৈরিতা ক্রমশ প্রখর থেকে প্রখর হচ্ছে? দ্বিতীয়, ভারত বাংলাদেশের ঐক্য কি বাংলা সংস্কৃতির সহায়ক? কারণ আমরা উভয়ই একই ভাষায় কথা বলি, আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা। আমাদের সাহিত্য, চলচ্চিত্র, শিল্পকলা, চিন্তা ভাবনা, আমাদের সেখানে ভাষাই হচ্ছে সেতু। এ নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন গোপাল সরকার মহাশয়। গোপালবাবু ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন বৈশানর চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। এবং গোপালবাবু এবং বৈশানর চট্টোপাধ্যায় দুজনে আইনবিদও বটে, বিশিষ্ট আইনজীবীও তারা। আমার সঙ্গে সরাসরি রয়েছেন সম্পূর্ণা গোস্বামী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। সম্পূর্ণা, আপনাকেও স্বাগত বাংলা জানতে চাইতে। এবং কিছুক্ষণের মধ্যে আরও একজন অত্যন্ত আপনাদের পরিচিত ইতিহাসবিদ, তিনিও চলে আসবেন। আমি আলোচনাতে যাওয়ার আগে প্রথমেই একবার একটু দেখিয়ে নেব কেন এই প্রসঙ্গের অবতারণা, কেন আজকে আমরা বাংলা জানতে চাইছি বেশিরভাগ বাংলাদেশের মানুষ কি তাহলে ভারত বিদ্বেষী? এক নজরে দেখে নেব। সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনে গত কয়েকদিন ধরেই অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। জুন মাস থেকেই বাংলাদেশে শুরু হওয়া এই আন্দোলন জুলাই মাসে এসে বড় আকার ধারণ করে। লাগাতার ছাত্র বিক্ষোভ, হিংসা, পুলিশ এবং আওয়ামী লীগের ছাত্র শাখার সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, কারফিউ জারি, 151 জনের মৃত্যু পর্ব পেরিয়ে অবশেষে ঐতিহাসিক রায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের। সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায়কে খারিজ করে বাংলাদেশের সুপ্রিম কোর্টের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ জানিয়ে দেয়, এখন থেকে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হবে 93%।
বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য সংরক্ষিত 5%, জনজাতিদের জন্য সংরক্ষিত থাকবে 1%, বাকি 1% সংরক্ষিত থাকবে প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য। তবে সরকার চাইলে এই সংরক্ষণের হার কম বেশি করতে পারবে। সরকারকে এই নিয়ে দ্রুত নির্দেশিকা জারি করতে বলেছে শীর্ষ আদালত। পাশাপাশি আন্দোলনরত পড়ুয়াদের ক্যাম্পাসে ফিরতে আবেদন প্রধান বিচারপতির। বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য এতদিন 30% সংরক্ষণ ছিল, যা এখন কমে হলো 5%। 2018 সালে সংরক্ষণ নিয়ে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, গত 5ই জুন তা অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় হাসিনা সরকার। রবিবার সেই মামলায় সংরক্ষণ ব্যবস্থায় সংস্কারের পক্ষেই গেল বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়। এই রায়কে স্বাগত জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আমরা এই রায়কে স্বাগত জানাই। আমরা মনে করি আপিল বিভাগের এই রায়টি অত্যন্ত বিচক্ষণ একটি রায়। এখন প্রশ্ন হলো, এই রায়কে বাংলাদেশ সরকার স্বাগত জানালেও আন্দোলনরত ছাত্রছাত্রীরা কি মেনে নেবেন? বিক্ষোভকারী একটি ছাত্র সংগঠনের তরফে আপাতত 48 ঘন্টার জন্য আন্দোলন স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও কারফিউ তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ইন্টারনেট ব্যবস্থা সচল করা এবং আন্দোলনরত ছাত্রদের টার্গেট করা বন্ধ করারও দাবি তুলেছেন ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। সোমবার ছুটি থাকার কারণে মঙ্গলবারই সম্ভবত এই রায় নিয়ে নির্দেশিকা জারি করতে পারে বাংলাদেশ সরকার। সংরক্ষণ বিরোধী আন্দোলনে কবে ইতি পড়বে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। কথা বলতে বলতে চলে এসেছেন বিমান সমাদ্দার, ডক্টর বিমান সমাদ্দার, ইতিহাসবিদ এবং তার গবেষণা উদ্বাস্তু আন্দোলন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আঙ্গিকে তিনি আলোচনা করবেন। প্রথমেই আমি চলে যাচ্ছি সম্পূর্ণা গোস্বামীর কাছে। তিনি আন্তর্জাতিক সম্পর্ক যে রয়েছে আমাদের সঙ্গে বাংলাদেশের, সে বিষয়ে তিনি বিশেষজ্ঞ। আমি তার কাছেই প্রথমে চলে যাব। সম্পূর্ণা, কোথাও কি মনে হচ্ছে এই রকম যে পরিস্থিতি এখন, অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে, এবং সেখানে বিভিন্ন সময়, এখন নয়, এমনকি যদি ক্রিকেটেও ভারত হারে, বাংলাদেশের মানুষের উল্লাস চোখে পড়ে আমাদের, কোথাও কি মনে হচ্ছে এই সমস্ত ভাইরাল ভিডিওগুলো একদিকে যেমন সে দেশের মনোভাব আমাদের কাছে স্পষ্ট থেকে স্পষ্ট হচ্ছে, আবার অনেকে মনে করছেন এগুলো নিছকই ভাইরাল ভিডিও, সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষ তা মনে করেন না। কোথাও কি মনে হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে গভীর ছায়াপাত বা আলোকপাত পড়বে শুধুমাত্র দুই দেশের শাসকের জন্যই আপাত দৃষ্টিতে একটা বলা যেতে পারে বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে মৈত্রীর, আসলে দুই দেশের জনগণ তাদের মধ্যে বৈরিতা ক্রমশ বাড়ছে, কি বলবেন? দেখুন, ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটা 71 সালের থেকে শুরু, এবং ভারতের মুক্তিযুদ্ধতে যে রোল, সে রোলটার জন্য কিন্তু বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, সে সম্পর্কের মেইন যে ফ্রেমওয়ার্ক, সে ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছে। এখন বিষয় হচ্ছে যে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশের জনতা বা বাংলাদেশের সরকার, তারা মনে করেছে যে ভারত কিছুটা হলেও একটা বিগ ব্রাদার একটা অ্যাটিটিউড বাংলাদেশের ক্ষেত্রে দেখিয়েছে। এবং স্পেশালি আমরা যদি দেখি যে 1970-এর দশকে ইন্দিরা গান্ধীর যে ফরেন পলিসি ছিল, সে ফরেন পলিসির কারণে কিন্তু দক্ষিণ এশিয়ার বহু রাষ্ট্রের সঙ্গে ভারতের একটি বিবাদের সৃষ্টি হয়। কিন্তু 2014, আমি কেন 2014 সালটা বলছি, তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে 2014 সালে স্পেশালি আমাদের ভারতে একটি আমি বলবো না যে হিন্দু পার্টি, বাট একটা হিন্দু ফলোয়িং পার্টি, হিন্দুইস্ট ফলোয়িং পার্টি যেহেতু ক্ষমতায় এসছে, এবং 2014 সালে পরবর্তী সময় থেকে যেভাবে মেরুকরণের রাজনীতিটা
ভারতের তৈরি হয়েছে, তার পরবর্তী সময় থেকে কিন্তু বাংলাদেশের আপামর জনতা তারা কিন্তু ভারত বিদ্বেষী একটা অ্যাটিটিউড নিয়েছে, এবং এটাতে কোনো দ্বিমত নেই। এবং সেটারই আমরা ইম্প্যাক্ট কিন্তু দেখতে পাই, কোনো খেলা হোক, কোনো অলিম্পিক হোক, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে বাংলাদেশের যারা জনতা তারা কিন্তু একটা ভারত বিদ্বেষী মন্তব্য বা মনোভাব তারা কিন্তু নিয়েছে। এবং দেখুন, আওয়ামী লীগের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাকে একদিকে যেমন আমরা নিগেট করতে পারি না, অন্যদিকে এটাও ঠিক যে আওয়ামী লীগের যারা বিরোধী তারা কিন্তু আওয়ামী লীগকে মূলত একটা ভারতের দালাল হিসাবে চিহ্নিত করে। এবং 2024 জানুয়ারির যদি আমরা বাংলাদেশের ইলেকশন দেখি, এবং যেহেতু এই ইলেকশনটা নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি এসছে, বিএনপি এই ইলেকশন বয়কট করেছে, এবং তার পরবর্তী সময় থেকে কিন্তু আমরা বারবার দেখেছি যে শেখ হাসিনাকে ভারতের দালাল এবং ভারতের একটা প্রো ইন্ডিয়ান ফরেন পলিসি নেওয়ার জন্য কিন্তু বিভিন্নভাবে হেনস্থা হতে হয় সেখানকার প্রধানমন্ত্রী। এবং কোথাও গিয়ে আমার মনে হয় যে যেভাবে বাংলাদেশে চায়নার একটা ইনরোডস তৈরি হচ্ছে, সেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, সেটা ইকোনমিক ইনভেস্টমেন্টস হোক, সেটা এক্সপোর্ট ইম্পোর্ট হোক, সেখানে ভারতের ইনরোডসটা কিন্তু কম্পারেটিভলি অনেকটা কম। তো এই যে একটা ল্যাগিং বিহাইন্ড ভারতে, সেটাও কিন্তু একটা বড় ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে এই ধরনের পাবলিক ওপিনিয়ন সৃষ্টি হওয়ার জন্য। এবং আমরা দেখেছি এই ছাত্র আন্দোলনের সময় ভারতের স্পেশালি পশ্চিমবঙ্গের মানুষ তারা যেভাবে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছে বা তাদের প্রতি একটা সহানুভূতি দেখিয়েছে, ততটা কিন্তু বাংলাদেশের ছাত্রদের থেকে ভারতীয় সাপোর্টটাকে কিন্তু গ্রহণ করা হয়নি অবশ্যই। এবং এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভিডিও বা স্টেটমেন্টস থেকে যে যারা ছাত্র আন্দোলনে যোগ নয়, যাদের ভারতে মামার বাড়ি, তারা ভারতে চলে যেতে পারে। আমার মনে হয় যে এই ধরনের পাবলিক ওপিনিয়ন যেটা বাংলাদেশে তৈরি হয়েছে, সেটা কিন্তু ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কটাকে অনেকটাই চির ধরাচ্ছে। এবং আগামী দিনে কিন্তু ভারতের কাছে এইটা একটা বড় চ্যালেঞ্জ হবে বলে আমার মনে হয়। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ আমি আবার আপনার কাছে আসছি। আমি একবার চলে যাব গোপাল সরকারের কাছে, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। যে দেশটা জন্মদিনের কেকের মতো টুকরো টুকরো করে ভাগ করা হয়েছে, যে দেশটা করা হয়েছে ধর্মের ভিত্তিতে, যে দেশের সবকটা রাজনৈতিক দল সেই সময় পশ্চিম বাংলার, আমি পাঞ্জাবের ক্ষেত্রে যাচ্ছি না, সেই পশ্চিম বাংলার জনতার সঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দল, বামপন্থী, ডানপন্থী, কংগ্রেস, তৎকালীন জনসংঘ বিশ্বাসঘাতকতা করেছিল। সেই সময়ের কথা দাঁড় করিয়ে আজকে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধর সময় হোক বা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার একের পর এক তারা ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামোগত সুযোগ সুবিধা দিচ্ছে, কোথাও কি মনে হচ্ছে না আসলে পশ্চিম বাংলার সেই সমস্ত মানুষগুলো যারা সেই সময় ওপার বাংলা থেকে এসেছিল তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে? একসময় কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছে, বামেরা বিশ্বাসঘাতকতা করেছে, এমনকি জনসংঘ বিশ্বাসঘাতকতা করেছে। যারা হিন্দুদের নিয়ে রাজনীতি করে তারাও যেমন করেছে, যারা কংগ্রেস বা যারা বামেরা যারা মনে করে তারা সাম্প্রদায়িক দল নয়, তারাও বিশ্বাসঘাতকতা করেছে। আপনার মনে হয় না এই সবের ফলই কিন্তু আজকে আমাদের সহ্য করতে হচ্ছে? সকলকে ধন্যবাদ। আমরা জানি এই ভারত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে ভাগ হয় এবং পাকিস্তানের যে দুটো অংশ, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানই বর্তমানে বাংলাদেশ। 1947 থেকে 1972 এই দীর্ঘ 25টা বছর ওই পশ্চিম পাকিস্তানের বাংলার উপরে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার এবং সেখানকার অবিরল গতিতে ছাত্র আন্দোলন, ভাষাগত আন্দোলন, নানান কারণে সেখানে যে একটা নিপীড়ন চলছিল 25টা বছর, এক কালো দিন সম্পূর্ণরূপে, যে পূর্ব পাকিস্তানের ওপরে পশ্চিম পাকিস্তানের একটা হানাদারদের লড়াই চলছিল।
ঠিক সেই রকম একটা অবস্থাতে যখন ওরা চেষ্টা করেছিল, প্রতিবাদ করেছিল, নিজেদের ক্ষমতা দিয়ে যখন পারছিল না, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং সঙ্গে আমাদের অটল বিহারী বাজপেয়ী তখন পুরো বিষয়টা যখন দেখে তাদের সাপোর্ট দেওয়া দরকার পড়লো, মূলত সেই সাপোর্টের ফলেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং বাংলাদেশে যে 90,000 পাক সৈন্য যেটা অ্যারেস্ট হয়েছিল তাদেরকেও পর্যন্ত মুক্তি দেওয়া হয়েছিল। তো এই বিষয় নিয়ে অনেক বিতর্ক থাকলেও আমি ভারতীয় জনতা পার্টির পক্ষে আপনাদের সামনে বলছি যে আমাদের তৎকালীন নেতা অটল বিহারী বাজপেয়ী এই যে ভারত বাংলাদেশের এত সংখ্যক মানুষকে যে মুক্তির হাত থেকে একটা স্বাধীনতা দিতে পেরেছে, তার জন্য আমরা প্রধানমন্ত্রীকে সমর্থন করেছিলাম, শুধু তাই নয়, স্বাগত পর্যন্ত করেছিলাম। আমি সেই অক্ষরটা এখন আর বলতে চাইছি না। তো পরবর্তী সময় যে সময়টা, যে 72-এর পর থেকে আজকে 24 প্রায় 52টা বছর, এটা বলতে হয় বলে বলছি যে যখন যখন আওয়ামী লীগের সরকারটা এসছে তখন তুলনামূলকভাবে ভারতের বিদ্বেষটা একটু কম হয়েছে, কিন্তু বাকি যে সরকারগুলো, সে জাতীয় সরকার থাক, বিএনপি সরকার থাক, অন্য যে সরকারগুলো ছিল, তারা ক্রমাগত ভারত বিদ্বেষী। অর্থাৎ ভারত যে তাদের রক্ষা করলো পূর্ব পাকিস্তানের হাত থেকে, এবং যে স্বাধীনতা পাওয়ারই ওদের পরিস্থিতি ছিল না, নিজের ক্ষমতা পায়নি, ভারতের যদি সহযোগিতা না থাকতো আজও বাংলাদেশিরা খাদ্যের সন্ধানে ভারতে আসে না, তার জন্য তো তার উপযুক্ত অর্থও দেয়, স্বাস্থ্য এবং খাদ্যের জন্য আসছে। কারণ তাদের রাস্তাটা ভারতের আসাটা সহজ এ কারণের জন্য বর্তমানেও পশ্চিমবঙ্গ ঘিরে, বাংলাদেশ ঘিরে যে পশ্চিমবঙ্গে প্রায় 2,500 কিলোমিটার সীমান্ত আছে, তার মধ্যে বিস্তর অঞ্চল এখনও খালি আছে, সম্পূর্ণটা কাঁটাতারের বেড়া নেই, সেখান থেকে আসা যাওয়া করছে। আমি নিজে বহুবার বাংলাদেশে গেছি, বিভিন্ন কারণে গেছি, এবং ভারতের যে বর্ডারগুলো, পশ্চিমবঙ্গের বর্ডারগুলো আমরা লক্ষ্য করেছি যে সেখানে যেখান থেকে জলের যাওয়ার যে রাস্তা, ড্রেনগুলো থেকে, ওখান থেকে মানুষ খুব সুন্দরভাবে পাস করতে পারে। তো বিষয় সেটা নয়, বিষয় হচ্ছে বাংলা ভাষা, পশ্চিমবঙ্গের বাংলা ভাষা বাংলাদেশের, কিন্তু খানিক সময় এই জিনিসটা নষ্ট হয়ে যায়। অবশ্যই আমি আপনার কাছে গোপালবাবু আবার আসবো। আমি শুধু এক নজরে একবার দেখে নেব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর সভায় বাংলাদেশ নিয়ে কি মন্তব্য করেছেন, তারপর অবশ্যই আমি বৈশানদার কাছে যাব। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। খুব তাৎপর্যপূর্ণ এই মন্তব্য। আমি বৈশানদার কাছে যাব, তার আগে একবার গোপালবাবুর কাছে যাব। গোপালবাবু, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চে তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো হিসেবে যে কথা বলেছেন, এই কথাটা আপনারা কিভাবে দেখছেন? না দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা গর্বের বিষয়। উনি কখন কি বলেন ওনার আশেপাশের লোকরা ওনাকে মনে করে দেন না। যদিও কালকে মনে করিয়ে দিয়েছিলেন একটা বিষয়, যেটা ইকবালের ছিল সেটাকে নজরুল বলে চালাবার চেষ্টা করছিলেন। তো কয়েকদিন আগে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এসেছিলেন এবং আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ফিরে যান, তখন তিনি বললেন আমি তিস্তার জল দেব না। আমি আপনাকে অনুরোধ করব যদি সম্ভব হয় ওটাকেও দেখান, যে উগ্রতার সঙ্গে তিনি বললেন যে তিস্তার জল আমি কোনো অবস্থাতেই দেব না। তো তার সঙ্গে এই যে 21 তারিখের যে সমাবেশের বক্তব্যের কতটা মিল আছে সেটা আপনি, আমি এবং যারা শুনেছেন সকলেই ভাবছেন। ক্ষণিক সময়
ওনার যখন ইচ্ছা হয় তখন তাকে দুহাত ধরে দিয়ে দেয়, ওনার যখন ইচ্ছে না হয় তখন তার বিরুদ্ধে উল্টো কথা বলে। এটা বলার অধিকার কোনো রাজ্যের নেই, এটা কেন্দ্রের বিষয়। কিন্তু সে অধিকার তো বিরোধীরা দিয়েছে 2011 থেকে 16, বামেরা সেই সুযোগ করে দিয়েছিল বলে বামেরা আজকে ইতিহাসের, আমি বলবো না ইতিহাসে পর্যবেসিত হয়েছে, কিন্তু এখন বামেরা কোথায়? আর স্বাধীনতার পর এই প্রথম বিধানসভায় কমিউনিস্টরা নেই। আর আপনারাও 2018-19 এই সময়ের পর থেকে যা ভাবা হয়েছিল সেই বিরোধিতা তো করতে পারেননি। সুতরাং এখন তো এক এবং একদ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন সময় বিভিন্ন যে ঘটনা ঘটাচ্ছেন তাতে আপনারাও তো সন্দেহের ঊর্ধ্বে নেই যে নরেন্দ্র মোদীর সরকার যতদিন ছিলেন, এখন তো এনডিএ সরকার, সেই সময়ও তো সেরকম কিছু করা হয়নি। সিবিআইকে চ্যাংদোলা করে পার্ক স্ট্রিটে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। সুতরাং এখানে তো বিরোধী শূন্য এখন রাজনীতি প্রায়। বিষয়টা ওভাবে দেখছেন না। দেখুন একটা তো গণ আন্দোলন করতে পারেননি আপনারা না? 2011 সালে এতগুলো সুযোগ পেয়েছিলেন সন্দেশখালী। 2011 সালে সিপিএম ব্রিগেডে যখন মিটিং করেছিল তখন 11 লক্ষ লোকের উপস্থিতি হয়েছে ঠিক, এবং মাত্র 60খানা সিট পেয়েছিল। তৃণমূল কংগ্রেস এসেছিল এবং তৃণমূল কংগ্রেস আসার পেছনে বহু সাধারণ মানুষের সমর্থন ছিল। সিপিএমকে বাদ দিয়ে অন্যান্য রাজনৈতিক দলের একটা সূক্ষ্ম সমর্থন ছিল। সেই সময় যখন সিপিএমকে সরিয়ে তৃণমূল কংগ্রেস এসছে, যখন তৃণমূল কংগ্রেস বিরোধী ভূমিকায় ছিল, তার এমএলএ সংখ্যা কত ছিল? আমাদের থেকে অনেক কম। সে সময় তাদের এমপি সংখ্যা কত ছিল? 6 জন মাত্র ছিল। সুতরাং এখন বিজেপি এমন একটা দল গণ আন্দোলনটা করতে পারে না, ভারতবর্ষে বাঙালি বুঝতে পারে না, কোথাও মনে হয় না পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। এই লাস্ট লোকসভা ইলেকশনে আমরা 121টা পৌরসভার মধ্যে প্রায় 69টা পৌরসভা। আমি গোপাল বাবু আপনাকে খুব সম্মান করি, কিন্তু সংখ্যা ধুয়ে জল খেলে হয় না। সেখানে মানুষরা ভোট দিয়েছে। বুদ্ধবাবু অবধি কোথায় চলে গেছেন? বিরোধিতা শূন্য, বিরোধিতা করতে শিখতে হবে। আমি তো বলি একটা ক্র্যাশ কোর্সে বিরোধীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বিরোধিতা করেছে সেটা শিখতে হবে, তা না হলে তো এইরকমই হবেন। মানে আমি এত কিছু কেন বললাম বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় এখন পারেন, এই সময় দাঁড়িয়ে আপনি যেটা বলছিলেন না ওনার মন্তব্য নিয়ে, উনিই পারেন। এখন তো যা দেখতে পাচ্ছি বিরোধীরা নেই। আমি আপনার কাছে আবার আসছি গোপালবাবু, আমি একবার বৈশানবদার কাছে চলে যাবো। বৈশানবদা, আমরা শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অনেকে বলছেন তাহলে কি কোথাও কাদের আশ্রয় দেওয়ার কথা বলছেন? কারা দরজায় খটখট করবে? এক সময় আমরা বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম পার্লামেন্টে তার সেই অগ্নিকন্যা স্বরূপ তিনি কিভাবে বলেছিলেন সিপিএম এর ষড়যন্ত্রে, বামেদের ষড়যন্ত্রে ওপার থেকে ভোটারদের নিয়ে এসে সেই সময় সায়েন্টিফিক রিগিং হচ্ছিল। এখন রিগিং এর সময় বা আমরা তো জানি পার্লামেন্টে কি হয়েছিল, আমরা সেই পুরনো কথা তো জানি সবাই, কিন্তু আপনার কাছে এই তাৎপর্যটা কি? মানে এ কথা কিন্তু বারবার করে উনি বলেছেন, যেটা আমার খুব ভালো লেগেছে, যে এটা তো বিদেশ দপ্তর বলবে, বিদেশ মন্ত্রক বলবে, কিন্তু তিনি কিছু না বলেও যে কথা বললেন, কারা দরজায় খটখট করবেন, কাদের আশ্রয় দেওয়া হবে, কাদের রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী এখানে কাদের পুনর্বাসন দেওয়া হতে পারে, এই বিষয়ে একটু স্পষ্ট করে বলা যায়? আসলে উনিও উত্তর দিচ্ছিলেন, আলোচনা যদি ইতিহাস হয় তাহলে উত্তরটা নিশ্চয়ই ভূগোলের হবে না। ঠিক, আপনি আলোচনা করছিলেন যে বাংলাদেশের বিপর্যস্ত বাংলাদেশের পড়ুয়ারা যারা পড়াশুনো করতে গেছে, এইরকম একটা ঘটনা ঘটেছে, তারা যদি ভারতবর্ষে আসে, ভারতবর্ষের আমাদের এখানে আমরা একটা তো অঙ্গরাজ্য, দেশটা তো ভারতবর্ষ, প্রতিবেশী দেশ হলো, প্রতিবেশী রাষ্ট্র হলো বাংলাদেশ। তো সে জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সঠিকভাবেই বলেছেন যে একটা দেশের সঙ্গে আর একটা দেশের সঙ্গে সম্পর্ক বা মন্তব্য সেটা দেশের কেন্দ্রীয় সরকার করবে, ভারত সরকার করবে। তো আমরা রাষ্ট্রসংঘের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে আমাদের এখানে যে ছেলেমেয়েরা পড়াশুনো করতে গেছে, তাদের যদি অসহায় অবস্থার মধ্যে পড়ে, তাদের যদি তারা সাহায্যের জন্য আসে বা কোনো মানুষ সাহায্যের জন্য আসে, তাহলে নিয়ম নীতি রাষ্ট্রসংঘের নীতি মেনে, নিয়ম মেনে, এটা নয় যে বর্ডার সিকিউরিটি ফোর্সটা তো আমাদের নয়, বর্ডার দিয়ে যদি কেউ এদিক থেকে ওদিকে আসে, যেটা বলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সে বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু সেখানে দায়িত্বে আছে। এই যে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয় নানান ধরনের, না বর্ডার সিকিউরিটি, না বৈষম্যতা বর্ডার সিকিউরিটি ফোর্স ওখানে আসে, কিন্তু আমরা জানি তো ভারতবর্ষের 4টে রাজ্য এবং পশ্চিমবঙ্গ, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং পুলিশের সহায়তায় তো গরু যায়, এরকমটাই তো অভিযোগ।
সুতরাং বর্ডার সিকিউরিটি বর্ডার ফোর্স, সিকিউরিটি ফোর্সের জন্য স্বরাষ্ট্র দপ্তর এত হ্যাঁ, টাকা খরচা করছে, মুর্শিদাবাদেও অথচ রাজ্য দায় পুলিশ দায়িত্ব- আছে। না, দায় গরুর দায়িত্বটা- ব্যবসাটা কিভাবে হয় আপনি তো আমার থেকে খারাপ কি আমি- জানেন, এই আপনিও আপনারা জানেন। এই জিনিসগুলো করে করে তো লাস্টে কি হলো, লোকসভার ফলটা দেখলেন তো। না, আপনি এই কি যে এতক্ষণ ভেবেছিলেন কি? বলছিলেন যে না, সিটের আপনি- সংখ্যা বেড়ে গেল 29, হ্যাঁ, হ্যাঁ। 22 থেকে। হ্যাঁ। আমাদের এই ভারতবর্ষের 400 পার হবে বলেছিল, সেটা 240-এ নেমে গেল। তো এই যে মিথ্যে ন্যারেটিভ তৈরি করা, কেন মিথ্যে একবারে- ন্যারেটিভ? আমরা তো বারবার বলছি, মোদী সরকার ছিল, এখন এনডিএ সরকার, আমরা তো বারবার করে বলছি যে ভারতবর্ষে আগের থেকে গণতান্ত্রিক পরিবেশ প্রসারিত হয়েছে, আর এখানে যেহেতু অ্যাবসোলুট পাওয়ার আছে, পরের অংশটা আমি বলছি না, সেটা মানুষ বলবেন, চিন্তা ভাবনা করবেন, বিভিন্ন জায়গায় জায়েন্ট দেখুন একটা কথা আপনাকে বলি, চিন্তাশীল মানুষ হিসাবে হ্যাঁ। ভারত বাংলার যেটা পরম্পরা বা আমরা যেটা ভারতবর্ষের মানুষের যেটা বিশ্বাস করি, আমরা তো সবাইকে একসাথে আন্ডার ওয়ান আমব্রেলা রাখতে চাই। এই যে কেবলমাত্র গদির লোভে বা ক্ষমতার লোভে যদি আমরা দেশের মানুষকে বিভাজন করি, ভারতবর্ষের যে বন্ডিংটা, সোশ্যাল বন্ডিংটা, যে সামাজিক বন্ধনটা, এটাকে যদি ভেঙে দেওয়ার জন্য নানান ধরনের ঘটনাকে এটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে তো এটা আখেরে ভারতবর্ষের মানুষের মধ্যে খারাপ প্রতিক্রিয়া হবে। অবশ্যই। আমি মনে করছি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, সেটা হলো মানবিকতার দিক থেকে এটা ঠিক আপনি কথাই বলছেন মানবিকতার দিক থেকে তিনি বলেছেন, নিশ্চয়ই। এবং এই রাজ্যের Humanity-কে আমি যেহেতু সবার চোখে অবশ্যই করে দেবো। অবশ্যই, তারপরে আপনি বলছেন এটা মানবিক মুখ, এবার এটা যেটা বাংলার পরম্পরা, বাংলার পরম্পরাতে শুধু কংগ্রেস আমলের রিগিং নয়, বাম আমলের রিগিং নয়, বা তৃণমূল আমলের রিগিং নয়, বাংলার পরম্পরাতে তো মানবতাও আছে, লেখালেখিও আছে, এগুলোও তো পরম্পরা। আপনি তো বলছিলেন যে আমাদের সঙ্গে ওদের কালচারালি কিছু সিমিলারিটিস আছে, অবশ্যই। এবং ভাষাগত সিমিলারিটিস আছে। অবশ্যই। সুতরাং আমরা যদি সেই দিকগুলো কল্পনা করি, বিজেপি দল তো বাংলার মানুষের পালসটা বোঝে না। নাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে কেউ বলে যে বিজেপি দলের তিনি- প্রতিষ্ঠাতাই বাঙালি। না না, কি আমি বলছি? আজকে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ নজরুল, জন্মেছে আমি শান্তিনিকেতনে, আমি আমি একটা বৈশানরদা আজকে বলে। রবীন্দ্রনাথ নজরুল ইকবাল নিয়ে কোনো আলোচনা করব না, এটা নিয়ে একটা স্বতন্ত্র আলোচনা করব, কারণ রাজনীতিবিদরা কি বোঝেন না বোঝেন, দেশে কারা চালাচ্ছে, একটা জাতীয় রাজ্যে কারা দলের চালাচ্ছে, সভাপতি বলতে আমরা ওটা নিয়ে একদিন যিনি আলোচনা জাতীয় করব। সঙ্গীত সেখানে রচনা করলেন। সেখানে রবীন্দ্রনাথ থাকবেন, ইকবালও থাকবেন, নজরুলও থাকবেন, সবাই থাকবেন, আমরা আলোচনা করব, আপনার মতো মানুষকেই না, ডাকবো। আপনি তির্যক মন্তব্য না, করতে তির্যক ভালোবাসেন, কোথায় করুন, তির্যক আপনি- করলাম? হ্যাঁ। আমি ঢুকতে চাইছি না, হ্যাঁ, ইকবাল, নজরুল, রবীন্দ্রনাথে ঢুকতে চাইছি না, না। উনি বিজেপি আজকে- বাঙালিটাকে আলাদা করতে চাইলেন। বিজেপি দলের প্রতিষ্ঠাতা একজন বাঙালি। আপনারা বাঙালি বিদ্বেষী, এটা বললে তো হবে না। আমরা বিজেপি তৃণমূল- দলের শুনুন, আমরা বিজেপি তৃণমূল দলের এসে বিদ্বেষী। না, না, এটা নিশ্চিত। আজকে এই আলোচনা থাক, কে কোন বাঙালি বিদ্বেষী, কে কোন বাঙালির পক্ষে, আমি এই আলোচনাতে ঢুকবই না। একটা দিন আমার ইচ্ছেও আছে, যেহেতু রাজনীতিতে এই মুহূর্তে বাইনারি প্রতিষ্ঠিতই হয়ে গেছে, বামেরা যেহেতু এখন নেই আর কি, কংগ্রেসও টিম টিম করে মালদাতে জ্বলছে, সুতরাং আমরা এটা নিয়ে একদিন আলোচনা করব, কোন বাঙালির পক্ষে কোন দল, বিজেপি কোন বাঙালির পক্ষে, তৃণমূল কোন বাঙালির পক্ষে। কিন্তু আজকে আমরা একটু বাংলাদেশের দিকে তাকাই। আমি একবার চলে যাব বিমানের কাছে। বিমান, আমি জানি আপনি একটু বামপন্থী, হ্যাঁ, আপনার খুব লাগছে এই কথাগুলো শুনতে, কি করবেন বলুন? স্বাধীনতার পর এই প্রথম কমিউনিস্টরা নেই, এটা তো দস্তুর, এটা তো কিছু করারও নেই। লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও বাম মতাদর্শের দারুণ দারুণ ছেলে মেয়েদের দেখলাম, দীপশিতা থেকে শুরু করে অন্যান্য জায়গায় প্রতিকূল। অনেকে বলছেন সেলসম্যানরা অসাধারণ, স্ট্রিট স্মার্ট, কিন্তু প্রোডাক্টটা বিক্রি হচ্ছে না। আমি এর মধ্যেও যাচ্ছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে দুটো। আপনি ইতিহাসবিদ হিসেবে, এবং আপনি যেহেতু উদ্বাস্তু আন্দোলন নিয়ে আপনি কাজ করেছেন, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বাংলাদেশ বিদ্বেষী তো পশ্চিমবাংলার বিভিন্ন মানুষ যারা ওপার বাংলা থেকে এসেছিলেন তাদের হওয়ার কথা ছিল। হঠাৎ এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাধারণ মানুষ, তারা বাংলাদেশ জিতুক না জিতুক, ভারত ক্রিকেট ম্যাচ হারলে উল্লসিত হচ্ছে। যে কোনো একটা জায়গায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ভারতের বিরুদ্ধেও সেখানে বিভিন্ন পোস্টারিংও করা আছে, এ বিষয়েও কোনো সন্দেহ নেই। এই জায়গায় দাঁড়িয়ে কোথায় গিয়ে এই পরিস্থিতিটা যাচ্ছে, এবং আপনার কি মনে হচ্ছে যে কোথাও কি তাহলে একটা বৈরিতার সৃষ্টি হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গবেষণার সূত্রে বিভিন্ন সেমিনারে লেকচার দিতে নিয়মিত প্রতি বছরই প্রায় আমাকে ঢাকা যেতে হয়। শ্রদ্ধেয় আনিসুজ্জামান, উনি বেঁচে থাকলে আমি ওনার এই কথাগুলো কোট করতাম না, ঠিক আজকে বলতে পারি। ব্যক্তিগত সম্পর্কের সূত্রে অনেক সময় ওনার সাথে কাটিয়েছি। খুব গুরুত্বপূর্ণ দুটো কথা উনি বলেছিলেন, যেটা বলে আমি শুরু করতে চাইছি। একদিন আমাকে বলেছিলেন
যে নিঃসন্দেহে মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সাহায্য করেছিল, কিন্তু সে সাহায্যের বিনিময়ে যদি সে বিগ ব্রাদারের রোল প্লে করতে চায় এবং আমাদের কন্ট্রোল করতে চায়, তাহলে সেটা ঠিক হবে না। এর পরিপ্রেক্ষিতে আর কোনো কথা আমি জিজ্ঞেস করিনি ওনাকে যে কেন বলছেন, অনুমান করে নেওয়া যায়। কিন্তু সেদিনকেই কথার পরিপ্রেক্ষিতে উনি আরেকটা কথা বলেছিলেন, যেটা খুব স্ট্রাইকিং, যেটা আমার আজকে উল্লেখ করা প্রয়োজন। উনি বলেছিলেন যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম যে উদ্দেশ্যে, আর আজকে যে দেশটা আমরা পেলাম, এই দেশ আমরা চাইনি। কেন বলেছিলেন? কেন বলেছিলেন বলতে গেলে আমরা একটু ইতিহাসে ফিরে যেতে পারি। যদি আপনি ঢাকার জাদুঘরে যান, যদি মুক্তিযুদ্ধ জাদুঘরে যান, আপনি 50 দশক, 60-এর দশক, 70 দশকেও ঢাকার ছাত্রছাত্রীদের যে ছবি দেখবেন, যে পোশাক দেখবেন, ঢাকার মহিলাদের যে পোশাক দেখবেন, আর আজকে যে পোশাকটা দেখবেন, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। অবশ্যই। কোথাও মনে হয় গেলে যে ঘড়িটা উল্টো দিকে ঘুরেছে। ঠিক। আমি আলোচনা আফগানিস্তানেও তাই ঘুরেছে। একদম। আমাদের দেশও কি ঘুরছে না? অবশ্যই। সৈয়দ মুস্তাফা সিরাজের অনবদ্য উপন্যাস স্বপ্নবে যেই মহিলাদের আমরা কথা শুনেছি, বা ইরানের যে কথাগুলো পড়েছি, আজকে তো উল্টো পথে ঘুরেছে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। একদম। বলুন। এখন ঢাকায়, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকবার লেকচার দিয়েছি, অবশ্যই গোপালদার ক্যান্টিন আমাদের তীর্থক্ষেত্র। ঢাকায় তো অন্যান্য অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, সেখানেও অনেকবার যাওয়ার সুযোগ আছে। জগন্নাথেও গেছি, আজকে সেখানে এই হাঙ্গামাগুলো হচ্ছে দেখে খুব দুঃখ লাগছে। আমি কোনোদিন ভারত বিদ্বেষ অনুভব করিনি, কোনোদিন করিনি। মানে এটা আপনার বামপন্থী সুলভ মহানুভবতা থেকে না? আমার শিক্ষক সুলভ, গবেষক সুলভ চিন্তা থেকে বলতে পারি। বরং যে আদরটা পেয়েছি, যে যত্নটা করে তারা আমরা গেলে, বিশ্বাস করুন আমরা সেই আদর যত্ন আতিথেয়তা জানি না। অবশ্যই, আমি মানছি এটা। এখন বিষয়টা হচ্ছে হঠাৎ করে আজকে এই স্লোগান কেন? একটা বিষয় হয়, এটা একটা ন্যাচারাল ঘটনাই বলতে পারেন। প্রবল শক্তিশালী প্রতিবেশীর পাশে থাকতে গেলে হীনমন্যতা বোধ থেকে একটা কোথাও বৈরিতা তৈরি হয়, যেটা ন্যাচারাল। কিন্তু এই যে ছাত্র আন্দোলন হচ্ছিল, ছাত্র আন্দোলনের যে দাবিগুলো ছিল, তার মধ্যে ঘুণাক্ষরও ভারত আসার কথা নয়। না। সেখানে আমার যেটা মনে হয়, বর্তমান সরকার যদি ছাত্র আন্দোলনকে গুরুত্ব দিয়ে প্রথম স্তরেই আলোচনাটা করত, তাহলে যে অন্য দুটি এলিমেন্ট আছে যারা সাম্প্রদায়িক চিন্তাভাবনা নিয়ে বাংলাদেশে আছে, জামাত, বিএনপি বলতেই পারি, তাদের অনুপ্রবেশটা ঘটত না। এই আন্দোলনটাকে অহেতুক ডিলে করে, আলোচনাটাকে ডিলে করে, খানিকটা ইগনোর করে, খুব কঠিন রাজাকারদের বাচ্চারা চাকরি পাবে কিনা এরকম র্যাশ কমেন্ট করে, বরং কিছু এই ধরনের এলিমেন্টকে জুড়ে দেওয়ার সুযোগ এলো। ন্যাচারালি বিগত এক যুগে ভারত যে হিন্দি বলয়ের সাম্প্রদায়িকতার রাস্তায় হাঁটা দিয়েছে, অস্বীকার কেউ করতেই পারেন, কারোর খারাপ লাগতে পারে, কিন্তু এটা সত্যি। আজকে ভারতের যে চিত্রটা সারা ভারতের পৃথিবীর কাছে ফুটে উঠছে, সেটা ঠিক আমার সংবিধান যে সেকুলারিজমের কথা বলেছে তা নয়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের কমিউনাল এলিমেন্ট, তারা তো পশ্চিমবঙ্গের বাঙালিদেরকেই শুধুমাত্র ইন্ডিয়ান বলে ভাবছে না, তারা আমাদের সেই নীতিগুলোকেও ইন্ডিয়ান নীতি বলেই দেখে দিচ্ছে। ফলে দেখুন, আপনি যদি কোথাও একটা সাম্প্রদায়িক চিন্তাভাবনার চাষ করেন, কোথাও না কোনো জায়গা থেকে তার রিটালিয়েশন ঘটবেই। অতি সরলীকরণ করছি ভাববেন না, এটা একটা সম্ভাবনা, হতেও পারে এটা সত্যি। অবশ্যই। আমি একবার সম্পূর্ণার কাছে চলে যাব। সম্পূর্ণা, আপনার কি কোথাও মনে হচ্ছে যে ভৌগোলিক অবস্থান হোক, কৌশলগত কারণে হোক, সত্যি কি বাংলাদেশ এতটাই দরকার ভারতবর্ষের, যেখানে ভারতবর্ষ পারে চীনের মতো দেশের চোখে চোখ রেখে কথা বলতে, যেখানে ভারতবর্ষ পারে পাকিস্তান সর্বশক্তি দিয়ে লড়লেও শুধুমাত্র তাদের সবক শেখানোর জন্য, শুধুমাত্র কিয়দংশ তার সামরিক বাহিনী ব্যবহার করে কার্গিল থেকে শুরু করে একের পর এক ঘটনায় প্রমাণ করতে যে ভারত তাদের থেকে অনেক শক্তিশালী, সে ভারত সহনশীলতা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে থাকে। বাংলাদেশ তার এত দরকার বাংলাদেশকে যে প্রায় বাধ্য হই কখনো ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোগত, কখনো তিস্তার জলবন্টন চুক্তির জন্য ভারত সরকারকে বাংলাদেশকে কার্যত তোষণ করতে হচ্ছে। কেন
কি মনে হচ্ছে, বাংলাদেশ কি সত্যি আমাদের ক্ষেত্রে এতটাই গুরুত্বপূর্ণ? দেখুন, বিষয়টা হচ্ছে আপনি একটা অ্যাপার্টমেন্টে থাকেন, আপনি অ্যাপার্টমেন্টের আশেপাশে আরো অনেক ফ্যামিলি আছে, আপনি কি সব ফ্যামিলির সঙ্গে ঝগড়া করে থাকতে পারবেন? এটা কখনো সম্ভব না। এবং আমাদের যদি ভারতের বিদেশ নীতি দেখা হয়, তাহলে ভারতের বিদেশ নীতি কিন্তু অত অ্যাগ্রেসিভ বিদেশ নীতি নয়। আমরা কিন্তু অন্যান্য রাষ্ট্রের টেরিটরি অ্যানেক্স করা বা অন্য কারুর টেরিটোরিয়াল সিতে নিজেদের ক্লেমস করা, আননেসেসারিলি বর্ডার কনফ্লিক্টে জড়ানো, এগুলো কিন্তু ভারতের বিদেশ নীতির মধ্যে পড়ে না। এবং ভারতবর্ষ 1947 পরবর্তী সময় থেকে বারবার করে চেয়েছে যে তার যে নেবারহুড, সে নেবারহুডটা যেন পিসফুল থাকে। কারণ ভারতের একটা অ্যাম্বিশন আছে, সে অ্যাম্বিশন হচ্ছে একটা গ্রেট পাওয়ার হওয়ার। এবার সে গ্রেট পাওয়ার হওয়ার জন্য তার অর্থনৈতিক সামরিক ক্ষমতা কতটা আছে বা আগামী দিনে কতটা হবে সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু তার একটা অ্যাম্বিশন আছে। এবং এই অ্যাম্বিশনটাকে যদি অ্যাচিভ করতে হয়, তাহলে তার পরিবেশকে কিন্তু পিসফুল রাখতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দক্ষিণ এশিয়ার যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, একটা রাষ্ট্র কিন্তু পলিটিক্যালি স্টেবল নয়। সেটা পাকিস্তান হোক, সেটা আফগানিস্তান হোক, সেটা নেপাল হোক, সেটা শ্রীলঙ্কা হোক, মালদ্বীপস হোক, মায়ানমার হোক, বাংলাদেশ হোক। পলিটিক্যাল ইনস্টেবিলিটি কিন্তু একটা মারাত্মক সমস্যা। এবং আমরা যদি দেখি যে যেভাবে সেখানে চায়না একটা টেসিট ইনফ্লুয়েন্স করছে, সেটা বিভিন্নভাবে সেখানে সরকারের সঙ্গে, যেমন আমরা দেখেছি আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে চায়না যেভাবে খুব মানে শীঘ্রই একটা নেগোসিয়েশন করে ফেললো, বা মায়ানমারের আর্মি গভর্নমেন্টের সঙ্গে চায়নার যে আতাত মানে কি মাখামাখি পুরো, এবং শ্রীলঙ্কার গভর্নমেন্টের সঙ্গে চায়নার যে ওঠা বসা, মালদ্বীপসে চায়না প্রো চায়না একটা সরকার তৈরি করার যে প্রচেষ্টা, নেপাল, ভুটানের ডোকালাম প্লেটোতে তার অ্যাগ্রেশন, এই সবকিছু দেখলে কিন্তু একটা বিষয় নিশ্চিত যে চায়না নিজেও চায় যে ভারতের নেবারহুডটা অশান্ত থাকুক। এবং এই কারণে কিন্তু ভারতকে সাউথ এশিয়ার নীতিটাতে এত বেশি জোর দিতে হচ্ছে। এবং তিস্তা জলবন্টন যতক্ষণ না বাংলাদেশের সঙ্গে কনক্লুসিভ একটা এগ্রিমেন্টে পৌঁছাচ্ছে, উত্তর পূর্ব ভারতকে আরো বেশি কানেক্টিভিটির মধ্যে দিয়ে জোড়া, সেখানে উন্নয়ন করা, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে যায়। অবশ্যই। সম্পূর্ণ, কোথাও কি আপনার মনে হচ্ছে তাহলে আমাদের শত্রু বিভিন্ন শক্তি তারা বাংলাদেশের এই অশান্ত পরিবেশকে আশ্রয় করে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে? এটা একটা ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট, যেখানে বাংলাদেশে আমাদের যারা ভাই বোনেরা আছেন তারা সেই প্ররোচনায় মাঝে মধ্যে পা দিয়ে ফেলছেন। দেখুন, এটাকে সরাসরি ভাবে আমি যদি অ্যাকসেপ্ট নাও করি, এই কনস্পিরেসি থিওরিটাকে কিন্তু পুরোপুরি নিগেটও করে দেওয়া যায় না। ঠিক। কারণ আমরা জানি যে ভারতে যে সমস্ত ইনসার্জেন্সি আছে, সেটা উত্তর পূর্ব ভারতে হোক, সেটা জম্মু অ্যান্ড কাশ্মীরে হোক, বা ইভেন যেটা আভ্যন্তরীণ মাওয়িস্ট যে শক্তিগুলো আছে, সেখানে কিন্তু পাকিস্তান চীনের যে লিঙ্ক, সেটা কিন্তু প্রমাণিত। কাজেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন পলিটিক্যাল ক্রাইসিসে যে তাদের কোনো ইনফ্লুয়েন্স নেই, এই তত্ত্বটাকে কিন্তু একেবারে নিগেট করে দেওয়া যায় না বা একেবারে ফেলে দেওয়া যায় না। কাজে আমাদের ভারতবর্ষকে কিন্তু অনেক সন্তর্পণের স্টেপ ফেলতে হবে, এবং তার স্পেশালি তার বিদেশ নীতির ক্ষেত্রে, তার নেবারহুড নীতির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সন্তর্পণে, অনেক বেশি ট্যাক্টফুলি কিন্তু তাকে তার ডিসিশনস নিতে হবে। অবশ্যই। আমি আপনার কাছে আসছি, আমি একবার গোপালবাবুর কাছে চলে যাব। গোপালবাবু, সম্পূর্ণা যে কথা বললেন তাতে এই কথা খুব পরিষ্কারভাবে তিনি বলতে চাইলেন যে এই মুহূর্তে ভারত সরকারের প্রত্যেকটা পদক্ষেপ খুব বলিষ্ঠ হতে হবে চিন্তা ভাবনা করে, এবং অবশ্যই ভারতবর্ষ যে গরিমা, যে ঐতিহ্য, যে শক্তির ঐতিহ্যে বলিয়ান, তার একেবারে পরিপূরক হতে হবে প্রত্যেকটা পদক্ষেপ। কোথাও কি মনে হচ্ছে যে ভারতবর্ষ সেদিকেই এগোচ্ছে? আমি সম্পূর্ণাদির কথা সম্পূর্ণভাবে সমর্থন না করলেও অধিকাংশ সমর্থন করছি। চীন সম্পর্কে যে কথাটা বলেছে সত্যিই বলেছে, কিন্তু আমি একটা নাল পয়েন্ট আপনাদের সামনে রাখতে চাইছি। সেটা হচ্ছে
যেটা আমি শুরুতে বলেছিলাম সেটা আবার বলছি, 47-এ দ্বিজাতি তত্ত্বের অর্থাৎ হিন্দু এবং মুসলমান এই দুটো পয়েন্টকে সামনে রেখে যখন ভারত ভাগ হলো, তার 2-3 বছরের পরেই ভারতের প্রধানমন্ত্রী নেহেরু এবং পাকিস্তান অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দুটোকের প্রধানমন্ত্রী লিয়াকতের মধ্যে একটা চুক্তি হলো। সেই চুক্তির মূল বিষয় ছিল যে আর কোনো লোক কোথাও যাবে না, যে দেশের আন্ডারে যত সংখ্যালঘু আছে তাদেরকে সেই দেশই দেখে রাখবে। ভারতের সংখ্যালঘুদের তারা দুধে ভাতে রাখলো, কিন্তু পাকিস্তানের সংখ্যালঘুদের কাঁটা কুচো করে ভারতে পাঠিয়ে দিল। বাংলাদেশ থেকেও কিন্তু সেই জিনিসটা হয়েছিল, তখন পাকিস্তানের হাতে ছিল। পরবর্তী সময় ভারত যখন 72-এ, তাহলে কি আপনি বলছেন একদিকে যে না আমাকে সময় না দারুণ কথা বলেছেন, এই বিষয়টা বলুন একটু জাস্ট কাইন্ডলি বলছি, রিকোয়েস্ট করছি, একদম মানে ওই সবের ইতিহাসের না, কালো না, না, পাতা ইতিহাস সবাই নয়, এটা জানে। একদম সত্য। এইটার জন্য বলুন। আজকে ঘটনাটা ঘটছে। 1972-এ যখন বাংলাদেশ স্বাধীন হলো, তখন মুজিব বলল ওটা তো লিয়াকত এবং নেহেরুর চুক্তিটাকে রিভাইভ করার জন্য ইন্দিরা মুজিব চুক্তি হলো। ইন্দিরা মুজিব চুক্তি তো সেম পয়েন্ট হলো যে ভারত এখানকার সংখ্যালঘুদের রক্ষা করবে, বাংলাদেশে যে সংখ্যালঘু আছে তাদেরকে রক্ষা করার দায়িত্ব তাদের। অবশ্যই সেই সময় 16% বেশি ছিল, কিন্তু আজকে সেই শতাংশটা 9 এসে দাঁড়িয়েছে। একটা প্রভাব যেটা পড়ছে যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বাবার করা চুক্তিটাকে একটু বাঁচিয়ে রাখবার জন্য যখন ওখানকার সংখ্যালঘুদের প্রতি একটু মহিমা দেখায়, তখন সেখানকার জামাত থেকে শুরু করে আপনি বলছেন জেহাদিরা, না না জেহাদিরা না, এমনকি কমিউনিস্ট পার্টি সহ এবং ওখানকার যারা আছে মানে আদার দ্যান আওয়ামী লীগ, সবাই তখন ভারত বিদ্বেষী কথাবার্তা বলে এবং হাসিনাকে ভারতের দালাল হিসেবে। অবশ্যই তার মানে গোপালবাবু কোথাও কি এটা হচ্ছে না, আমি বৈশানবদার কাছে যাব। গোপালবাবু যে কথা বললেন সম্পূর্ণার কথার সঙ্গে আংশিকভাবে উনি সহমত পোষণ করেও সম্পূর্ণা খুব পরিষ্কারভাবে বিদেশ নীতি এবং বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে বললেন। তার সঙ্গে সঙ্গে একটা জেহাদি দৃষ্টিকোণের কথাও গোপালবাবুর কথা থেকে উঠে এলো, যেখানে কোথাও ধর্মের কারণে ধর্মের জন্য বাংলাদেশে সেখানকার সংখ্যালঘুরা ক্রমান্বয়ে নিপীড়িত হয়েছে। কোথাও কি মনে হয় যে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসাতে এ দেশের হিন্দু সাম্প্রদায়িক শক্তির জাগরণ বলে অনেকে যাকে মনে করেন, তার জন্যেই বাংলাদেশে মৌলবাদীদের শক্তি তারা আরও উল্লসিত হয়েছে, কারণ মৌলবাদ সারা পৃথিবী জুড়ে একই, সে যে কোনো ধর্মেরই হোক, আর সেই জন্যেই আজকে এই ফলাফল। দেখুন, আমি মনে করি একটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যে কোনো মন্তব্য করার আগে অনেক ভেবে চিন্তে এটা করা উচিত। তিস্তার জল চুক্তি নিয়েও না হ্যাঁ বলুন। প্রত্যেকটা কথাই যদি আমি দেখুন অর্বাচীন সাংবাদিক, আমার প্রশ্ন আসেই, আমি অর্বাচীন সাংবাদিক, আমি যদি সমস্ত কিছুর মধ্যেই মানুষকে ভাগ করার কথা ভাবি, তাহলে তো আমাদের সংবিধানের, উনি যেরকম বলছেন, সংবিধানের যে বেসটা ধর্মনিরপেক্ষতার কথা যেখানে বলা হয়েছে, সেখানে ধর্মনিরপেক্ষতাটা তো আঘাত খেয়ে না, এটা তো বড় ভুল বললেন। প্রতিটা কথাই যদি একজন আইনজীবী হিসাবে উনি একটা বড় ভুল করেছেন। আমরা এটা নিয়ে আলোচনা করব, এটা গভীর, এটা গভীর। গোপালবাবু সময় খুব কম, এটা এই যে কথা বৈশানবদা তো অত্যন্ত একজন আমার প্রিয় স্পিকার, উনি যে কথা বললেন এই কথার অন্তর্নিহিত মানে বুঝতে পারছেন আপনারা? বৈশানবদা এটা নিয়ে আলোচনা করব, তার কারণ একদল যখন কোনো সম্প্রদায়কে উস্কে দেয়, ভোট ব্যাংকে, ভোটের বাক্সে অন্য রাজনৈতিক দল তার থেকে মুনাফা পায়, সেখান থেকেই বায়নারি তত্ত্ব হয়, আর অর্বাচীন যারা অন্যান্য বিরোধী দল থাকে তাদের নিষ্ক্রিয়তায় এই রকমই ব্যবস্থা চলে। এটা খুব সুন্দর একটা তত্ত্ব, এটা নিয়ে আলোচনা করব। আমি বিমানের কাছে চলে যাবো। বিমান, তাহলে পথ কোন পথে এগোচ্ছে? না, প্রথমেই একটি বিষয় ক্লিয়ার করি, আমার গবেষণার বিষয় বলেই দায়িত্ব নিয়ে বলতে পারছি। নেহেরু লিয়াকত চুক্তিতে স্পষ্ট করে যে কথাটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে উভয় দেশ থেকে ভয় পেয়ে যারা চলে এসেছে তাদের ফিরে যাওয়ার পরে, ফিরে যাওয়াটা এনশিওর করা হবে, ফিরে যাওয়ার পরে তারা যাতে ফেলে আসা সম্পত্তির অধিকার পায় তার দায়িত্ব সরকারকে নিতে হবে। যে কথাটা শুনলাম তা নয়, এক্স্যাক্টলি লেখা ছিল এই কথাটা। এখন বক্তা বললেন যে সংখ্যালঘুদের আমাদের দেশে দুধে ভাতে রাখা হয়েছিল, রাখা হয়েছিল না, এখন হয়তো সত্যি তখনও হয়েছিল, মানে খুব উদার ব্যাপার আর কি, মানে কংগ্রেস আমলেও হয়েছিল, উনি বলছেন এখনো হচ্ছে, সে ভারতবর্ষের মধ্যে উত্তরপ্রদেশও আছে, কিন্তু আমি এটা নিয়ে আজকে আলোচনা করব না। আমরা দুধে ভাতে রাখার চিহ্ন খানিকটা দেখতে পেয়েছি গুজরাটের দাঙ্গার সময়, যখন মুসলিমরা পালিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে তখন। এখন কতটা দুধে ভাতে না পান্তা ভাতে সেটাও আমরা জানি, সেই আলোচনায় যাব না।
যে বিষয়টা পশ্চিমবঙ্গ বলা ভারতের মধ্যে, ভারতের বাইরে থাক না, না। আজকে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের যেমন বাইরে এই গিয়ে প্রসঙ্গে- আলোচনা এই করছি, প্রসঙ্গে পুরো যাব না। ভারত এখন নিয়ে, হ্যাঁ। ভারতের দায় আছে ভারত বাংলাদেশকে খানিকটা সমর্থন করার, হ্যাঁ কিন্তু বিগত কয়েক বছরে আমরা দেখেছি খুব দ্রুত আমরা ভারতীয় উপমহাদেশে এবং এশিয়াতে বন্ধু হারাচ্ছি, কোথাও বিদেশ নীতির দুর্বলতা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে আমাদের একটি রাজ্যের সাথে ভাষাগত সাদৃশ্য রাখে, তারা যদি ভারত বিদ্বেষী কথা বলে সচেতন হওয়ার এবং ভয় পাওয়ার প্রয়োজন আছে, আইডেন্টিফাই করার প্রয়োজন আছে। এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষরা কতটা ভারত বিদ্বেষী, যেই আলোচনাটায় আমরা আসছি বারবার। দুটো বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সূত্রে একাধিক বাংলাদেশের স্টুডেন্টকে প্রতি বছর পাই, তাদের মধ্যে আমি ভারত বিদ্বেষের ছোঁয়া দেখিনি। এবং যদি এটাকে মেডিকেল ট্যুরিজম বলেন, তাহলে কলকাতার প্রায় প্রত্যেকটা লিডিং হসপিটালে বাংলাদেশের রোগী যথেষ্ট পরিমাণে আসে। কতটা বিদ্বেষ থাকতে পারে মানুষের? যে অবশ্যই অবশ্যই প্রতিবেশী রাজ্যে আমাকে এতটা শেষ আসে। করতে হবে, তবে সব শেষে আমি একটা কথা বলবো। আমি কিছুদিন আগেই গিয়েছিলাম, সেখানে চঞ্চল আছেন, সেখানে তানজিন তিশা আছেন, বিভিন্ন বাংলা চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীরা আছেন, পরিচালকরা আছেন, শাহরিয়ারা ঘুরে গেছেন। সুরঙ্গ ছবি দারুণভাবে চলছে পশ্চিমবাংলায়, এবং আমরা জানি বক্স অফিসে দারুণ ফলাফল। অপূর্ব নিশো বাংলার ঘরে ঘরে, পশ্চিমবাংলার ঘরে ঘরে রয়েছে। আজও পশ্চিম বাংলায় কিছু নিয়ে আলোচনা হলে বাংলাদেশের সাহিত্য, সেই সাহিত্য ছাড়া আমরা আলোচনা করতে পারি না। বাংলাদেশ পশ্চিমবাংলার সত্যজিৎকে, ঋত্বিককে, মৃণাল সেনকে নতুনভাবে গবেষণায় তুলে ধরেছে। প্রতিনিয়ত শব্দ তৈরি হচ্ছে বাংলাদেশে, ঢাকাতে এবং আশেপাশেতে যে কোনো জায়গায় যান, অসাধারণ সমস্ত বাংলার শব্দ বন্ধনী, বাংলা নাম আমাদের চমৎকৃত করে, মনে হয় যেন স্বপ্নের জায়গা। সুতরাং সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের একটা বিরাট জায়গা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে নিশ্চয়ই বিমান এবং সবাই মনে করি বাংলাদেশে প্রচুর মানুষ আছেন, যে মানুষরা তারা অত্যন্ত চিন্তাশীল, মুক্তমনা, এবং তারা বাংলা সংস্কৃতির তারাও ধারক বাহক ঐতিহ্যের মধ্যে আছেন। বরং কোথাও কোথাও পশ্চিম বাংলার থেকে বাংলা ভাষাকে তারা বেশি গুরুত্ব দিয়েছেন, তার জন্য তাদের কুর্নিশ, অবশ্যই তাদের সালাম জানাবো। কিন্তু আবার অন্যদিকে কলকাতা নিয়েও আমরা খুব গর্ব করতে পারি। এত কিছু হয়ে যাওয়ার পরও কিন্তু কলকাতায় যারা এসেছেন চিকিৎসার জন্য, যারা পর্যটক এসেছেন, আমার সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশে কলেজ স্ট্রিটে আজই একজন বাংলাদেশ থেকে আগত অধ্যাপকের দেখা হয়েছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অসাধারণ। আসলে বোধহয় কোথাও সংস্কৃতি, শুভ সংস্কৃতির জয়যাত্রার মধ্যেই বাংলাদেশ এবং ভারতের সাধারণ মানুষের সম্পর্কের গূঢ় তত্ত্ব, মূল কথা তা লিখিত হয়ে আছে, এবং সেটাই সত্য। আমরা ভালোটাই মনে রাখবো, খারাপে আমরা দুঃখ পেলেও আমাদের অবশ্যই প্রতিবেশী দেশ হিসেবে প্রতিবেশীর সঙ্গে সৌজন্যতা থাকবে। সম্পূর্ণ আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে সহজ কথায় আপনি গূঢ়তত্ত্ব বুঝিয়েছেন। বিমান, আপনার গবেষণা যেহেতু উদ্বাস্তুদের নিয়ে, আপনি অনেক গভীরে গিয়েছেন, অনেক কিছু আলোচনা করা যেত। আমার খুব ইচ্ছে আছে দ্বিতীয় একটা পর্ব করব, কারণ বিষয়টা ভারত বাংলাদেশ। বৈশানর চট্টোপাধ্যায় বরাবরই আমার খুব প্রিয় স্পিকার, তিনি অনেক কথা উত্থাপন করেছেন, এবং উনি আমাকে একটা সূত্র, আজকে একটা খুব রাজনৈতিক সূত্র তুলে ধরেছেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। গোপালবাবু, আপনার দীর্ঘ পড়াশোনা আছে, আপনি তো আর যে সে লোক নন, আপনি একেবারে খাঁটি বিজেপি, সুতরাং আপনি কোনোদিনও দলও বদল করেননি, বিশিষ্ট উদ্বাস্তু পরিবারের আইনজীবী সন্তান। এবং উদ্বাস্তু পরিবারের সন্তান। আপনার মতো লোক আসলে ফুলে ফুলে ঢলে ঢলে এমন অবস্থা, কে কখন তৃণমূল কে কখন বিজেপি বুঝতেই পারি না। আমার টেলিফোনে না মানে বারবার পাল্টাতে হয়, বিজেপি টিএমসি, বিজেপি টিএমসি। আপনারা দুজনেই না, আমরা দীর্ঘদিন, retire করবো না আর কি আপনারা করবো। দুজনেই সত্যি কথা বলতে গেলে আপনাদের দলে ব্যতিক্রমী। আমি সেই জন্য অত্যন্ত আপনাদের দলের প্রতি কৃতজ্ঞ। আপনাদের আজকে মতো গূঢ় আলোচনা আপনাদের পাঠিয়েছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত শেষ করছি। বাংলাদেশ এবং ভারত এবং আমাদের সাংস্কৃতিক ঐক্য বজায় থাকুক। আমরা যেন সৎ, ভালো এবং শুভবুদ্ধি সম্পন্ন প্রতিবেশী হতে পারি। যদি এই অনুষ্ঠানে কেউ ব্যক্তিগতভাবে আহত হন, শুধুমাত্র আলোচনার স্বার্থে স্বভাব গুণে মার্জনা করে দেবেন। বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর+ নিউজে, সবার আগে সবার পাশে।
নিউজ ফ্ল্যাশ